দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজার, বিনিয়োগ, অর্থনীতির আদ্যপন্ত এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা করে থাকি এবং সেই সাথে সম্পৃক্ত থাকে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনা বলেও সেই সূত্র ধরেই আজ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি অর্থ বছর বদলে কতটা বদলাবে বাংলাদেশের অর্থনীতি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমার সাথে প্রথমেই যিনি আছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি ডিসিসিআই, আমন্ত্রণ আপনাকে। এবং আমার সাথে আরও আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, যেরকমটা আমরা বলছিলাম যে অর্থ বছর বদলে কতটা বদলাবে বাংলাদেশের অর্থনীতি, এটি কি আসলে শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নাকি অর্থনীতিতে আসলে এর কোনো প্রভাব আছে? অর্থনীতিতে ব্যাপক অর্থে প্রভাব নেই, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে দেখুন, সরকারি যে হিসাব নিকাশ, বাজেট, ট্যাক্সেশন, এবং এটার ফলে যেটা হবে যে প্রাইভেট সেক্টরের জন্য যে আমাদের যে অ্যাকাউন্টিং, রিপোর্টিং, সমস্ত কিছুই আসলে ইভেনচুয়ালি চেঞ্জ হয়ে যায়। পৃথিবীতে অধিকাংশ প্রায় 70% দেশ কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর করেন, কিছু কিছু দেশ এপ্রিল টু মার্চ করেন, আমার জানার মতো মাত্র একটা দেশ হয়তো অক্টোবর টু সেপ্টেম্বর করেন। সো এটা আসলে এমন কিছু অস্বাভাবিক কিছু না, বরঞ্চ একদিক থেকে চিন্তা করলে যদি আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন চিন্তা করেন তাহলে হয়তো বা জানুয়ারি ডিসেম্বর আমাদের জন্য আসলে ভালো হতো। এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এই যে ট্রানজিশনটা, এটা কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট। কারণ একটা হচ্ছে যেমন সরকারের হিসাব নিকাশ কি হবে না হবে সেটার আসলে কোনো ডাইরেক্ট কোনো ইকোনমিক বেনিফিট নেই আদৌ। যে সরকারের সাইকেলের ইনভেস্টমেন্ট কিংবা প্রক্রিয়মেন্ট সাইকেলে কিছুটা এফেক্ট করে, সেটাতে আসলে প্রাইভেট সেক্টরে খুব বেশি কিছু আসবে যাবে না। যেটা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য যেটা বড় ধরনের একটা ধাক্কা ক্রিয়েটেড হবে সেটা হচ্ছে যে এই ট্রানজিশনটা। কারণ দেখুন, আপনি শুধু যে এটা তো শুধু একটা নাম্বারের ব্যাপার না, কারণ আপনি যখনই আপনি অর্থ বছর চেঞ্জ করবেন, সাবসিকুয়েন্টলি যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ট্যাক্সেশন রেগুলেশন চেঞ্জ হবে, ট্যাক্সেশনের সাইকেল চেঞ্জ হবে, ট্যাক্সেশনের সাইকেল চেঞ্জ হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের সাইকেল চেঞ্জ হবে, কমপ্লায়েন্সের যে অন্যান্য যে কাগজপত্র লাগে এগুলোর সমস্ত কিছু চেঞ্জ হবে। আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আছে, ইভেনচুয়ালি দেখা যাবে তারাও বাধ্য হচ্ছেন যে ফিসকাল ইয়ারের রিপোর্টিং নিয়ে আসতে। সো আমরা এখন যেমন জুলাই জুনে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করি কর্পোরেটে, সেটা হয়ে যাবে হয়তো বা এপ্রিল মার্চ। এখন এটা করতে গেলে যেই জায়গাটা একটা বড় ধরনের ধাক্কা খাবো আমরা, সেটা হচ্ছে এটার মানে হচ্ছে লক্ষ লক্ষ কর্মঘণ্টা আসলে খরচ করতে হবে আমাদের যে ইআরপি কিংবা যে সিস্টেমস যেগুলো আছে সেগুলো রিটুল করতে। কারণ এখন তো আর ওই ফিজিক্যালি খাতাপত্র লিখে কেউ রিপোর্টিং করেন না, এগুলো পুরোটাই মেজরিটি হচ্ছে অটোমেটেড সিস্টেমস। সো আপনার যদি লাখখানেক ইআরপি সিস্টেম যদি আপনাকে অ্যামেন্ড করতে হয়, সেটার একটা বড় ধরনের খরচ আছে। সেই খরচটা কে দিবে? কারণ এটা একদিক থেকে প্রাইভেট সেক্টরের জন্য এটা কমপ্লিটলি অপ্রয়োজনীয় একটা রেগুলেটরি কস্ট। মানে ব্যাপারটা হচ্ছে সরকার যখন এই ধরনের কোনো কিছু চিন্তা করেন যে ফিসকাল ইয়ার চেঞ্জ করলে সরকারের কি লাভ হবে, এই লাভটাও কিন্তু টু অ্যান এক্সটেন্ট আনকোয়ান্টিফায়েবল। যে এটা ব্যাপারটা এমন না যে এটা এই ট্রানজিশনটা করলে 10,000 কোটি টাকা সাশ্রয় হবে। কারণ সরকারেও তো আসলে এই যে ট্রানজিশনটা করতে হবে, সরকারি কাগজপত্র থেকে শুরু করে লাইসেন্সিং থেকে শুরু করে সমস্ত কিছুর আসলে ডকুমেন্ট চেঞ্জ করতে হবে, আপনার ফর্মস চেঞ্জ করতে হবে, এগুলো প্রিন্টিং ইটসেলফ একটা বড় ধরনের খরচ আছে। আবার সরকারের খরচের বাইরেও যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন, আমাদের আসলে কোনো ইকোনমিক্যালি কোনো লাভ নেই। কিন্তু এই যে ট্রানজিশনটা যেটা, সেটার ফলে যে খরচটা হবে, এই ট্রানজিশনটার জন্য যে রেগুলেটরি কস্টটা হবে, সেটা কিন্তু আমাদেরকে বিয়ার করতে হবে। সো একদিক থেকে চিন্তা করলে প্রাইভেট সেক্টরের দিক থেকে বলতে পারি যে আসলে লাভ খুব একটা হবে না, ইকোনমিক বেনিফিট তো নেই, কিন্তু ইকোনমিক কস্টটা আছে। সরকারের ক্ষেত্রে নন ফাইন্যান্সিয়াল বেনিফিটস হয়তো বা আছে, আই এম শিওর দ্যাট ইজ দ্য বেসিস অফ দ্য জাস্টিফিকেশন, কিন্তু সরকারের কিন্তু এক্সপেন্ডিচারও আছে। সো এইটা আসলে ব্যালেন্স করলে খুব কতখানি লাভ হবে, এটা আসলেই বেশ প্রশ্নযোগ্য একটা ব্যাপার। জি, আসছি আবার আপনার কাছে। একটি প্রশ্নযোগ্য একটি ব্যাপারের কথা আমরা জানলাম আপনার সহ আলোচকের কাছ থেকে। আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি, এই যে অর্থ বছরের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনে আসলে কি প্রভাব পড়তে যাচ্ছে? ধন্যবাদ। আশরাফ ভাই যে প্রশ্নগুলো তুলেছেন, আমি মনে করি যে এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন।
তার কারণ একটা ডিসিশনে যদি এখানে প্রাইভেট সেক্টরের যে লক্ষ লক্ষ কর্মঘণ্টা যদি অপচয় হয়, তাহলে সেটা অর্থনীতির জন্য কি ফলাফল নিয়ে আসবে? তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং একই সঙ্গে এটাও সত্য যে আমাদের এই মুহূর্তে যে বাজেট যখন আমরা শুরু করি একটা ফিসক্যাল ইয়ার, সেটা জুলাই থেকে, এবং জুলাই মাসে আসলে প্রাকৃতিক দুর্যোগগুলো শুরু হয়ে যায় বাংলাদেশে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, টু সাম এক্সটেন্ট অক্টোবর এ পর্যন্ত দেখা যায় কি যে আসলে এই যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো, যে রাস্তাঘাট বা অন্যান্য অবকাঠামো, সেগুলো কিন্তু বাস্তবায়ন করলে আবার সেখানে একটা ডিলে যেমন হয়, তেমনি করে আবার ক্ষতিও হয়। মানে যখন বন্যা হয় বা অন্য কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখনই এগুলো আবার ক্ষয়ক্ষতিটাও হয়। যার ফলে একদিকে আমরা নির্মাণ করছি, অন্যদিকে ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছি। এতে এক শ্রেণীর মানুষের লাভ হয়, যেমন এই যে এক ধরনের চক্র রয়েছে, যে যে যারা ঠিকাদার এবং এই যে প্রকল্প প্রশাসন, তো তাদের মধ্যে কিন্তু এটা একটা ভাগ বাটোয়ারা বিষয়গুলো আছে। তো আবার জনগণের অর্থ কিন্তু এখানে নষ্ট হচ্ছে। তো সেই বিষয়গুলো একটা অজুহাত হিসেবে এই মুহূর্তে আছে। আবার অন্যদিকে এই অর্থবছর শুরু হওয়ার মানে কিন্তু যে এই টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে, বিষয়টা এরকম নয়। তো এই কারণে দেখা যাচ্ছে ডিলেটাও হচ্ছে, যার ফলে এই পুরো যে আমাদের এডিপির বাস্তবায়ন, তো সেগুলো নিয়ে এমনিতেই গুণগত মান নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। আবার এইদিকে তো ক্ষয়ক্ষতিও হচ্ছে। তো এই কারণেই দেখা যায় যে আমাদের পুরো এই যে প্রজেক্ট সাইকেলের টাইমটাতে আমরা ইউটিলাইজ করতে পারি না। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে এই আমাদের এপ্রিল থেকে জুন পর্যন্ত একটা হুড়োহুড়ি লেগে যায়। এই সময়টাতে সমস্ত রকমের কাগজপত্র ছাড় হয়, বিল ভাউচার দিয়ে তারপর টাকা তুলে নিয়ে যাওয়ার হিড়িক পড়ে। তো এই কারণে দেখা যায় কি যে মানে একদিকে হলো আমরা একটা বড় সময় নষ্ট করছি এই ফিসক্যাল ইয়ার শুরু হওয়ার পরে, ডিসবার্সমেন্ট হচ্ছে না। আবার অন্যদিকে এই মানে প্রকল্প তাড়াহুড়া করে বাস্তবায়ন করা, যতটুকু করি তার চাইতে বেশি আমরা টাকা তুলে নেওয়ার চেষ্টায় থাকি। এইবার আমরা এক ধরনের মানে এই যে বিগত অর্থ বছর, সেখানে দেখলাম যে শেষের দিকে খুব একটা তাড়াহুড়া করা হয়নি এই প্রকল্প বাস্তবায়নে। এর একটা বড় কারণ ছিল যে সরকারের হাতে ওই পরিমাণে রাজস্ব ছিল না, ধার করতে হয়েছে। আর বিগত সরকার, বিশেষ করে যে অন্তর্বর্তী সরকার, তাদেরও কিছুটা একটা দায় ছিল। এই কারণে সার্বিকভাবে আমরা 70% কম বাস্তবায়ন করছি। কিন্তু এই যে চলতি অর্থ বছর, সেই সময় কিন্তু সরকারকে পারফরমেন্স দেখাতে হবে, তখন কিন্তু আবার 90% বাস্তবায়ন করতে হবে। 90% বাস্তবায়ন করতে হচ্ছে ঠিকই, মানে টাকার অঙ্কে, কিন্তু আলটিমেটলি আমরা প্রকল্প পাচ্ছি না। মানে মূল যুক্তিটা তো এখানে এটা একটা। দ্বিতীয় যুক্তিটা হলো যে আমাদের কৃষি অর্থনীতি, কৃষির সঙ্গে শিল্পের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেবা খাত রয়েছে, এখানে ট্রান্সপোর্টেশন আছে, এখানে কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্স আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে, মানে অনেকগুলো সেক্টর এক্সের সাথে ইনভলভ। হ্যাঁ, তো এখন এই যখনই আমার ফিসক্যাল ইয়ারটা চেঞ্জ হচ্ছে, তার মানে করেসপন্ডিংলি মানে আমাদের কৃষি খাতের কিছু কিন্তু ইমপ্লিকেশন আছে এটার। তো সেইটা দেখতে হবে। সে মুঘল আমলে যেটা ছিল, যখন এই সম্রাট আকবর এটার চিন্তা করলেন, এটা নতুন বছর শুরু হবে, বাংলা বছর, তো সেইভাবেই কিন্তু আসলে এপ্রিল টু মার্চটা হচ্ছে। হ্যাঁ, তখনকার অর্থনীতির ভিত্তি ছিল একরকম, পুরোটাই কিন্তু কৃষি ভিত্তিক ছিল। এখন কিন্তু শিল্প সেবা অন্য একটা অবস্থায় দাঁড়িয়েছে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে পুরো প্রক্রিয়াটা জটিল, কিন্তু এর কিছু সুবিধা আছে, বিশেষ করে এডিবি বাস্তবায়নে। যে এডিবি বাস্তবায়নটা যদি আমরা করতে পারি, যে যখনই অর্থ বছর শুরু হলো সাথে সাথে টাকাটা ডিসবার্স করে দিলাম, এই প্রথম যে 3 মাস, ওই 3 মাসে আমরা কিন্তু এই প্রকল্পের প্রথম যে দিকগুলো বা চলমান যে প্রকল্পগুলো আছে, তো সেগুলো বাস্তবায়ন করতে পারি, ওইটা একটা লাভ আছে। কিন্তু এটি ছাড়া সমস্ত রকমের তথ্য, বিশেষ করে সরকারি যে তথ্য, এই বিবিএস থেকে শুরু করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর, মানে নমিনাল রিয়াল সেক্টরের যে ক্যালকুলেশনগুলো আছে, হিসাব নিকাশগুলো আছে, সেগুলোকে রিডু করতে হবে। তো এটার জন্য কি অনেক এক্সপেন্ডিচার ইনভলভ এখানে। তো আমি মনে করি যে হ্যাঁ, খরচও আছে, কিছুটা বেনিফিট আছে, তবে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আরেকটু বিশ্লেষণ করতে হবে। সাধারণ মানুষের আসলে সুযোগ সুবিধাগুলো কি থাকছে? সাধারণ মানুষ তো আসলে অত কিছু চিন্তা করেন না। হ্যাঁ, ব্যবসায়ী চিন্তা করেন, সরকারও চিন্তা করে। হ্যাঁ, তো এই সাধারণ মানুষের যেটা হিসাব, আমি মনে করি যে যারা গ্রামের মানুষ বা যারা কৃষক, তারা চিন্তা করবেন যে না, তাদের শস্যটা কখন আসছে। হ্যাঁ, তো এবং আসলে একটা বড় সমস্যা হচ্ছে কি যে কৃষকেরা, মানে প্রান্তিক কৃষকেরা কিন্তু যে আগে যেরকম মুঘল আমলে যে খাজনা দিতেন, এখন কিন্তু সেভাবে তারা কর দেন না। কিন্তু অবশ্যই হারভেস্টিং পিরিয়ডের সাথে তাদের যে লাইফ সাইকেল, ওইটার একটা সম্পর্ক আছে। আমি মনে করি যে এই দিক থেকে হয়তো কিছুটা মানে ইম্প্যাক্ট পড়বে এখানে। কিন্তু এটার বাইরে যে বৃহত্তর যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে আমার মনে হয় না যে মানুষ সেভাবে চিন্তা করেন এখন। তবে অবশ্যই এটার যে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি, সেটার সঙ্গে এটার সম্পর্ক আছে। জি, আবারও আসছি আপনার কাছে চলে আসতে যাচ্ছি জনাব আশরাফ আহমেদ। এই যে এই সিদ্ধান্ত, এটি বাস্তবায়নের ফলে আসলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সে বিষয়ে জানতে চাচ্ছি। দেখুন, বাস্তবায়ন করা চ্যালেঞ্জগুলো তো আসলে খুবই স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। বা পয়েন্ট হচ্ছে আপনি এটা কেন করবেন এবং এটার জন্য কত টাকা খরচ হবে। আপনি যদি খুব মাহফুজ ভাইয়ের কথাটা যদি টেনে একটু যদি আমি বলি, দেখুন, বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন টু ইকোনমি ইজ 10 থেকে 15% লেভেলে। সো বাকি যে 85% প্রাইভেট সেক্টর,
সরকারের সুবিধার জন্য এই 85%-এর উপর একটা বড় ধরনের খরচ চাপিয়ে দেওয়াটা যৌক্তিকতা আদৌ আছে কিনা এটা প্রশ্নটা করা দরকার। এবং সরকারের যে বেনিফিটের কথাটা আমরা চিন্তা করছি সেটাও আসলে মানে মিসলিডিং। কিভাবে একটু বলি আমি আপনাকে। দেখুন, যে কোনো এক্সপেন্ডিচারে আপনাকে ধরে নিতে হবে বাংলাদেশে আপনি জুলাই টু সেপ্টেম্বর আপনার বর্ষাকাল থাকবে, তখন আপনাকে কিছু জিনিস আপনাকে ইনভেস্টমেন্ট আপনি তখন করতে পারবেন না, এটা আপনাকে তারপরে 3টা ইয়েতে করতে হবে, সিজনালিটি অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি এটা না করে ক্রমাগত আসলে বছরের হিসাব বদলাতে থাকেন, তাহলে যে বছর বর্ষাকাল 15 দিন পরে আসবে ওই বছর কি করবেন? হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে খুব জটিল প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন। এটা আসলে এটার যৌক্তিকতাটা কতখানি আমরা এরকমটা ধরি সেটাই যে বর্ষার আগে যদি এই যে উন্নয়ন প্রকল্প সেগুলো শেষ করার যদি কোনো সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে নির্মাণ ও অবকাঠামো খাতে ব্যবসা কি সেটার সাথে আপনার বছর শুরু কখন করলেন তাতে কি আসে যায়? আপনি জানেন প্রকল্প শুরু করতে হবে সেপ্টেম্বর মাসে, আপনি জানেন প্রকল্প শেষ করতে হবে জুন মাসে। আপনি সেটাতে সরকারের যে বাজেটারি অ্যালোকেশন সেটা যে প্রত্যেক কোয়ার্টারে কিংবা প্রত্যেক মাসে সমান হতে হবে এরকম বাধ্যবাধকতা কোথাও নেই আমাদের ইনফ্যাক্ট আমাদের যে সরকারের যে ডিপিপির যে সিস্টেমটা আছে ওখানে মান্থলি প্ল্যানিং দেওয়ার কথা, ওখানে আপনাকে কোয়ার্টারলি প্ল্যানিং দেওয়ার কথা। সেটা যদি আপনি না করেন তাহলে তো আসলে মানে আপনি ওই ক্যালেন্ডার বদলে তো আসলে হিসাব বদলাবে না। মানে আপনি বছরে আপনাকে বলা হলো যে বরাদ্দ হলো 100 কোটি টাকা, আপনি কাজ করলেন 70 কোটি টাকা, তাহলে কিন্তু আপনি ওই বছর বদলালে ওই 30% শর্টফলই থাকছেন। সো মূল ব্যাপারটাতে আসি যে দেখুন, বাংলাদেশের ইকোনমিতে কৃষি খাতের পরিমাণ হচ্ছে এখন মাত্র 11%। আপনি যদি কৃষি খাত থেকে যে মোট যে ট্যাক্স জেনারেশন হয়, যেটা আমাদের যে নন স্ট্যাম্প রেভিনিউ মানে নন এনবিআর ট্যাক্স রেভিনিউ, যেটা খাজনার জমির খাজনা কিংবা কৃষি খাত থেকে সরকারের মোট ট্যাক্স কালেকশন, এটা এতই কম যে আপনি যদি এটাকে জিরো করে দেন, খাজনা যদি মাফ করে দেন সমস্ত, তাতে সরকারের খুব বড় কোনো চ্যালেঞ্জ হবে না। মানে এই টোটাল সেক্টরটাই আবার 1 থেকে 1.5% অফ টোটাল রেভিনিউ। কৃষি খাতের ফলে যেটা হচ্ছে যে আপনি যে এই যে চেঞ্জটা করছেন, এখান থেকে কৃষি খাতের কোনো খুব বেশি কিছু উপকার হবে না। একমাত্র এফেক্ট পড়বে সরকারের ডিসবার্সমেন্টের ক্ষেত্রে। কিন্তু সেটা করতে গেলে যেহেতু ইভেন্চুয়ালি আপনি খালি ফিসকাল ইয়ার চেঞ্জ করবেন না, আলটিমেটলি আপনাকে গিয়ে ট্যাক্স ইয়ার চেঞ্জ করতে হবে, আপনাকে গিয়ে আয়করের বছর চেঞ্জ করতে হবে, আপনাকে গিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্রাকচার যেগুলো, লাইসেন্সিং যেগুলো, এগুলো সব কিছু আলটিমেটলি চেঞ্জ করতে হবে। যেমন ধরুন আপনি আলটিমেটলি কি হবে যে আমরা যে ট্রেড লাইসেন্স নেই আমরা জুলাই টু জুন সাইকেলে। ইভেনচুয়ালি আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটা সরকারি ট্যাক্সের সাথে রিলেটেড, যে আপনাকে হয় এটাকে এপ্রিল মার্চ কোয়ার্টারে আবার নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে কোনো এক বছর আপনাকে বলতে হবে যে এটা ঠিক আছে, এই বছর 1 বছরের টাকা নিব না, এই বছর 9 মাসের টাকা নিয়ে রিনিউ করে দিব, কিংবা তার পরের বছরের 3 মাস পর্যন্ত এক্সটেনশন দিতে হবে। সো এই যে এই কমপ্লিকেশনগুলো কিন্তু আসলে তৈরি হবে এবং এগুলোর জন্য একটা কস্ট আছে। কস্ট যে সবসময় আপনি ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল কস্ট পাবেন তা না। যেমন আমাদের যদি ইআরপি সিস্টেম আপগ্রেড করতে হয় তাহলে একটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল কস্ট আছে, কিন্তু এই ট্রানজিশনটা করতে গেলে যে আপনার যখন যে ম্যান আওয়ার্স নষ্ট হবে সেটারও তো একটা খরচ আছে, সেটার জন্য তো একটা এক্সট্রা প্রেশার পড়বে। আমার প্রশ্নটা খুব সহজ, যে এই খরচটা কি হবে, বিশেষ করে বেসরকারি খাতের উপর কতখানি চাপ পড়বে, সেটা কি আমরা আদৌ প্রশ্ন করেছি? সেটা কি আমরা আদৌ দেখেছি? আমি এখন পর্যন্ত কোনো লক্ষণ পাইনি যেখানে এই ধরনের কোনো অ্যাসেসমেন্ট করা হয়েছে কিংবা প্রাইভেট সেক্টরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটার ফলে আপনাদের উপরে কি ইম্প্যাক্ট পড়বে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের একটি বিজ্ঞাপন বিরতি সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স সিটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স সিটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে অর্থবছর বদলে কতটা বদলাবে বাংলাদেশের অর্থনীতি। সাথে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। আপনার কাছে চলে আসতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমাদের আরও একজন অতিথি যিনি আছেন আমাদের সাথে, আশরাফ আহমেদ, তিনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন কিন্তু রেখেছেন। সেই প্রশ্নের সূত্র ধরে আসলে বলতে চাই, এই যে অর্থবছর যে পরিবর্তন, সেই পরিবর্তনের আগে অর্থনীতির কি কি সংস্কার করা জরুরি ছিল বলে আপনি মনে করেন?
না, আমাদের কিছু সংস্কার কিন্তু ইতিমধ্যে চলমান আছে, বিশেষ করে যে ডেটার জেনারেশন, ওইখানে আমরা বিবিএসকে মোটামুটি একটা জায়গা নিয়ে আসতে পেরেছি। এখন তথ্যগুলো মোটামুটিভাবে নির্ভরযোগ্য আছে, মানে গ্রোথ বা ইনফ্লেশনের নিয়েও এখনও কিছু কথাবার্তা আছে, বাট আশা করি এটা ঠিক হয়ে যাবে। এটা ছাড়াও অন্যান্য যে সমস্ত তথ্য তারা সংগ্রহ করে, তো সেই জায়গাগুলোতে সাইকেল আছে, মানে এই বিশেষ করে রিয়েল সেক্টরের ডেটা তারা কালেক্ট করে। আর নমিনাল সেক্টরের যে ডেটা, সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক এগুলো করে থাকে। ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আছে, ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আমাদের যে এই একই সঙ্গে এনজিও বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এগুলোর ডেটা কিন্তু করেসপন্ডেন্টলি যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আবার অন্যদিকে আমাদের শেয়ার বাজার ডেটা, স্টক মার্কেট, তো সেগুলো অনেক জটিল হিসাব নিকাশ আছে এখানে। এবং সেটার জন্য আমরা যে 9 মাসের আবার একটা হিসাব করুন, তার মানে হলো যে এখন থেকে আমাদের সময় আছে হাতে 19 মাস, মানে 1.5 বছরের 1 মাস বেশি। হ্যাঁ, যদিও বলা হচ্ছে যে মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ড থাকবে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু খুব বেশি সময় নেই হাতে। তো এখন যে আমরা কাজ শুরু করি, তার মানে হলো যে আমাদের সমস্ত টেমপ্লেট চেঞ্জ করে ফেলতে হবে ডেটা কালেকশনের, আর আগের যেগুলো আছে সেগুলো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে, মানে এটা জায়গাটিক টাস্ক। বিবিএস এর অটোমেশন এখনো হয়নি, আমরা চেষ্টা করছি এটা করার জন্য। তো তারা অনেক কিছু করে থাকে, কিন্তু যে আগের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু সবই এই যে হাতে কলমে করা, মানে ওগুলো সব প্রিন্ট আউট। হ্যাঁ, ওগুলো এখন খুঁজে পাওয়া অনেক কিছু খুব কষ্টকর। আবার ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওইখানে একটা মেজর প্রেশার তৈরি হবে কিন্তু প্রাইভেট যে ব্যাংকগুলো আছে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, তাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে। তার ফলে ওইখানে এক্সট্রা কিন্তু অনেক কস্ট ইনভলভ। সরকারি ব্যাংকগুলো যেটা আছে সেগুলো হয়তো ওই সরকারি অর্থে সেটার কিছু হবে, কিন্তু ওই টাকাটাও কিন্তু আসবে জনগণের করের অর্থ থেকে। মানে আলটিমেটলি পুরো বার্ডেনটাই হচ্ছে জনগণের উপরে। এটা একটা, কিন্তু মানে এখন রিফর্ম করা মানে হচ্ছে যে ফ্রম টুডে, মানে যখন সিদ্ধান্তটা হয়ে গেল তারপর থেকে কিন্তু কাজটা শুরু। মানে এই কাজগুলো করে আমরা আলটিমেটলি 19 মাস পরে একটা ভালো তথ্য ভিত্তির উপর দাঁড়াতে পারবো কিনা সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না। একটা জিনিস একটু খেয়াল করেন, যখন এই যে ইউরো আসার প্রায় 5-6 বছর আগে থেকে কিন্তু তার পুরো মানে মানিটারি সিস্টেমটা আমরা প্রত্যেকটা দেশের, মানে মেম্বার কান্ট্রির তাদের যে কারেন্সি এটা কনভার্ট করা, তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ওই ইউরোর লেভেলে নিয়ে যাওয়া, এটার জন্য তাদের 5-6 বছর কাজ করতে হয়েছে। দিন রাত 24 ঘন্টা তারা কাজ করেছে, অনেক আউটসোর্সিং হয়েছে, নিজেরা করতে পারেনি। এখন বাংলাদেশের যে ফিসক্যাল ইয়ার যখন আমরা চেঞ্জ করছি, করেসপন্ডিংলি তাহলে কি পরিমাণে কাজ ইনভলভ আছে এটার মধ্যে, তো এগুলো তো দেখার বিষয়। মানে আমাদের এখন খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে এবং কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে এখানে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে এখানে। আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবর্তনটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে আমাদের সমস্ত খাতে। এমনিতেই আমাদের কিন্তু অনেক সমস্যা, এখন অনেক এই পুনর্গঠনের কাজ চলছে দেশের অর্থনীতির, ব্যাংকিং খাতের অনেক সমস্যা আছে এখনো। তো এখন যে ব্যাংকগুলো দুর্বল অবস্থাতে আছে, তাদের লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে, তাদের উপরে আবার এই যে ক্যালকুলেশনের একটা প্রেশার। তো যে প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে আছে বা যেগুলো আবার এই যে মানে আর্থিক সাহায্যের মাধ্যমে, যেটা ইনসেন্টিভ প্যাকেজ, ওটার মাধ্যমে যেগুলো হয়তো আবার চালু হবে, তো তাদের উপরে একটা এক্সট্রা বার্ডেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে কি যে অনেক কাজ, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থ আছে কিনা, বা সরকার এখানে আরো কিছু দিতে পারে কিনা অন্তত সাবসিডি হিসেবে, তো সেগুলো অনেক কিছু চিন্তা করার বিষয় আছে। আমি মনে করি যে এখন একটা টাস্কফোর্স তৈরি করে আমাদের কর্ম পরিকল্পনাটা কি হবে সেটা একটু চিন্তা করা উচিত। শুধুমাত্র এরকম একটা সিদ্ধান্ত নয়, বরং সেটা বাস্তবায়নের জন্য তো অনেক কিছু প্রয়োজন, পরিকল্পনার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তো সেগুলো আমাদের এখন একটু হিসাব নিকাশ করে বের করতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, এই যে ব্যাংকিং সেক্টরের একটি বার্ডেনের কথা বললেন, বিজনেস সেক্টরে যদি আমরা আসতে চাই, সেক্ষেত্রে এই যে ক্ষুদ্র বা মাঝারি যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি এই উদ্যোগের ফলে কোনো প্রশাসনিক কোনো এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট হবে কিনা? হ্যাঁ, হবে। তার সিম্পল কারণটা হচ্ছে, দেখুন, আপনি যদি এখন 12 মাসে পরপর একবার করে ফাইন্যান্সিয়াল রিপোর্টস তৈরি করতে হয়, আপনাকে 9 মাসে করতে গেলে সেটার জন্য একটা এক্সট্রা খরচ আছে, একটা স্টাফ পিরিয়ড 9 মাসের জন্য, এটার জন্য একটা এক্সট্রা খরচ আছে। এটার সাথে সাথে যেটা হবে যে আপনার যে বুকস অফ অ্যাকাউন্টসের বাকি যে কাজগুলো আছে, সেখানেও একটা চাপ পড়বে নতুন করে। ট্যাক্সেশন তো আছেই, ট্যাক্সের যেটা, যেমন ধরেন আমাদের এখন সমস্ত ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে ভ্যাট থেকে শুরু করে সমস্ত কিছুর হিসাব হচ্ছে 12 মাসের। সেটাকে যদি আমরা হঠাৎ করে এটাকে 9 মাসে টানতে চাই, রিক্যালকুলেশনের প্রয়োজন আছে। সো এইখানে যেটা হবে, ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট যেটা, মানে এটার জন্য অ্যাকচুয়ালি খরচ কত হবে, সেটা একটা ফ্যাক্টর, সেটা হবে। এটার বাইরে যেটা হবে যে একটা প্রচুর কর্মঘণ্টা দিতে হবে এই কাজগুলোর পিছনে। আমার ইস্যুটা হচ্ছে যে, দেখুন, এই যে এফেক্টটা যে হবে, এটার ফলে আমাদের আসলে লাভটা কি হবে, এটা কিন্তু আদৌ স্পষ্ট না। কিছু সরকারি কর্মকর্তার জন্য হিসাব করাটা সুবিধা হবে, কিন্তু সেটা তো আসলে সরকারি বাজেটের এক্সপেন্ডিচার যদি আপনি মান্থলি বেসিসে নিয়ে আসেন,
যেটা অলরেডি বেস তৈরি করা আছে, কিংবা ইভেন কোয়ার্টারলিও করেন, তাহলেও সেই জিনিসটা হিসাবটা মিলে যায়। আপনাকে তো বলতে হবে না যে প্রত্যেক কোয়ার্টারে কিংবা প্রত্যেক মাসে এডিপি কতখানি বাস্তবায়ন হচ্ছে, সেটার বেস যদি আপনি ওই মাসের বাজেট থেকে করেন তাতে কারো কোনো আপত্তি নেই। সেটা কিন্তু ইজ এ গুড এনাফ ট্র্যাকার। সো যেই কারণে আমি যেটা ফিল করি যে এই ট্রানজিশনের যে এক নম্বর হচ্ছে একটা বড় ধরনের একটা কর্ম পরিকল্পনার ইস্যু আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে এটার পিছনে প্রচুর কর্মঘণ্টা সময় লাগবে, দিতে হবে, এইটার অ্যাসেসমেন্টটা কিন্তু কেউ আমরা করিনি। সো এই যে তাড়াহুড়া করে এটা কেন করা হলো, এই কোশ্চেনটার আসলে জবাব আমি এখনো পাচ্ছি না। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, এই যে এই পরিবর্তনের ফলে আসলে সরকারের আসলে সবচেয়ে বড় প্রত্যাশা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারের প্রথম প্রত্যাশা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে বা যে ব্যাখ্যাটা আমরা পেলাম আসলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ইঙ্গিত করেছেন, সেটা হলো যে এই প্রকল্প, বিশেষ করে যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে প্রকল্প বাস্তবায়ন, সেখানে গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায় এবং এখানে বিশেষ করে যে এই বর্ষা মৌসুমে যে ক্ষয়ক্ষতি হয়, তো সেইখান থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এটা হলো মূল কারণ হিসেবে তারা আসলে প্লেস করেছেন। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে যে মানে একেবারে রাতারাতি এটা নাটকীয় পরিবর্তন হয় কিনা, সেটা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারণে আমরা এটা করছি, এই লক্ষ লক্ষ কর্মঘণ্টা এটা হয়তো আমার নষ্ট হয়তো হবে, নষ্ট না হয়তো বিনিয়োগও যদি ধরেন আপনারা, তো কোনো না কোনোভাবে তো খরচ হবে এটার সঙ্গে। তো আবার এটা অ্যাডিশনাল প্রেশার তৈরি করবে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে, আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেম এগুলো আছে, মানে এই নমিনাল এবং রিয়াল সেক্টরে। তো এইটা যেন আমাদের একটা লং টার্মে বেনিফিট দেয়। তো শুধুমাত্র এই প্রজেক্ট সাইকেল সেগুলো চেঞ্জ হয়ে গেল, তো এটা শুধুমাত্র যেন একটি কারণ না হয়, মানে খুবই ট্যানজিবল এবং রোবাস্ট একটা বেনিফিট যাতে দেয় এই ইকোনমিকে এবং সোসাইটিকে। তো সেরকম ব্যাখ্যা এখানে থাকা উচিত। এবং এই প্রাইভেট সেক্টর যে তার সঙ্গে যে কস্ট ইনভলভ আছে, তো এটা তারা করেসপন্ডিংলি চেঞ্জ করলে তো তাদেরও লাভ হবে, তো সেটা একটু দেখানো উচিত, তাই না? তো আমি মনে করি যে কোনো ধরনের যে সরকারি সিদ্ধান্ত, সেটার যে লাভ, হ্যাঁ, তো সেটার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত। মানে সরকারি যেমন প্রকল্প বাস্তবায়ন, সেখানে লাভ হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টর তাদেরও বেনিফিট হচ্ছে। তো এই ধরনের যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো। আমি মনে করি যে সরকারের দিক থেকে এরকম একটা অন্তত ইন্টারিম একটা ক্যালকুলেশন যদি তারা দিতে পারে, তাহলে মানে সেটা আমাদের প্রত্যাশা থাকবে যে তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, তো সুতরাং এটার আসলে লাভটা কি, তো সেই সিনারিওটা যদি তুলে ধরেন, তাহলে আমি মনে করি যে এখানে হয়তো প্রাইভেট সেক্টর পজিটিভলি বিষয়টাকে নেবে। এখন যেহেতু এক ধরনের একটা ভয় কাজ করছে, এমনিতেই তাদের ব্যবসা বাণিজ্য সেগুলো নিয়ে ইতিমধ্যে ভয় আছে, বিনিয়োগ কম হচ্ছে, তো এর পাশাপাশি নতুন করে যদি ভয় আসে তাদের মধ্যে, তাহলে সেটা কিন্তু অর্থনীতির জন্য ইতিবাচক হবে না। তো সুতরাং এটা আসলে লাভজনক হচ্ছে, তো সেইভাবে যদি আমরা একটা সিনারিও ক্রিয়েট করতে পারি, অন্তত সেই হিসাবগুলো যদি আসে অর্থনীতিবিদদের মধ্যে থেকে, তাহলে আমি মনে করি যে এটা একটা ইতিবাচক প্রভাব তৈরি হতে পারে। জি, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তারপরেও আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আমরা অনেকগুলো বিষয় শুনলাম, আমরা যদি একটু পজিটিভভাবে চিন্তা করি, এই যে এই পরিবর্তনের ফলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করে থাকি, ব্যবসায়ীরা এই পরিবর্তনে আসলে কিছু কি লাভবান হতে পারে কিনা, আপনি কি মনে করেন? এই মুহূর্তে আমি কোনো লাভ হওয়ার কোনো কারণ দেখছি না। একটু আগে যেটা বললাম যে দেখুন, যদি সরকারি বাজেটের ট্রান্সপারেন্সির জন্য কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই টুলটা কিন্তু অলরেডি আছে। কারণ সরকারের যখন ডিপিপি অ্যাপ্রুভাল হয়, আপনার ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রপোজাল কিংবা যে কোনো ধরনের প্রজেক্ট প্রপোজাল কিংবা সরকারি ব্যয় যখন নির্ধারিত হয়, সেখানে কিন্তু আসলে মান্থলি এবং কোয়ার্টারলি অ্যাডজাস্টমেন্ট করাটা এমন কিছু কঠিন ব্যাপার না। এই সিস্টেমগুলো অলরেডি আছে। আমাদের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আসলে খুব একটা সিগনিফিকেন্স নেই। কারণ দেখুন, মোগল আমলে যখন বাংলা পয়লা বৈশাখ থেকে বছর ক্যালকুলেট করা শুরু হলো, সেটার কারণ কিন্তু ছিল তখন বছরে একটা ফসল হতো, এবং সেই রিয়ালিটি কিন্তু আর ইমেল আমাদের কৃষিক্ষেত্রেও নেই। এখন কিন্তু বাংলাদেশের কৃষি মানে থেকে এগ্রিকালচারাল সেক্টর থেকে আমরা কিন্তু একটা ক্রপের উপর ডিপেন্ডেন্ট না। আমরা 3-4টে জায়গায়, বিশেষ 4টা ক্রপ, কিছু কিছু জায়গায় মাল্টিপল ক্রপস, অনেক কিছু হয়। সো সেইখানেও আসলে ওই বছরের আয় ব্যয়ের হিসাব কিন্তু ওই বৈশাখ এবং চৈত্র মাসের হিসাবে কিন্তু আর মিলে না। ফলে যেটা হচ্ছে যে ওই জাস্টিফিকেশন যে বর্ষাকালের কারণে আসলে এটা সাইকেলটা চেঞ্জ করতে হবে, এটা কতখানি সঠিক আসলে এটা হিসাব করলে আমার ধারণা
খুব একটা ভালো রেজাল্ট আসবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানে আমরা অর্থ বছর বদলে কতটা বদলাবে বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। অর্থনীতির আসলে কি কি দিকগুলো বদলাবে এবং সেই দিকগুলো বদলালে কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে কিংবা কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, সেই বিষয়গুলোর উপর আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানের যথার্থতা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।